ফুলশয্যার খাটে গুটিসুটু হয়ে বসে আছে তিশা। মনে একরাশ ভয়, সাথে মাথায় আসছে নানান উল্টাপাল্টা চিন্তাভাবনা। বড় বোনের সাথে বিয়ে ঠিক হওয়ার পাত্রের সাথে ঘটনাক্রমে নিজের বিয়ে হয়ে যাওয়া স্মৃতিটা নিশ্চয়ই খুবই সুখকর নয়। মানে জীবনটা কি তার পুরোই সিনেমা নাকি? এই মুহূর্তে তিশার মনে চাইছে রূপা মানে তার বড় বোনকে ধরে দুই গালে দুটা ঠাস ঠাস করে চড় মারতে। বেয়াদবের আশারি, তুই বিয়ে করবি আর সেটা তো বাবাকে বললেই হতো। বিয়ের আগের দিন বাড়ি ছেড়ে পালিয়ে গেছিস আর বলির পাঠা বানানো হলো আমাকে। ফুস করে নিঃশ্বাস ছাড়ে তিশা। যার সাথে তার বিয়ে হয়েছে এখনও কোনো রকম কথাবার্তা হয়নি তার সাথে। কে জানে মানুষটা কেমন, যদি তাকে মেনে না নেয়, যদি নাটক সিনেমার মতো নখরা করে, তখন কি হবে? এই চিন্তায় মাথাটা কয়েকবার চক্কর দিয়ে ওঠে। অবশ্য বিয়ের দিন যে পরিস্থিতি, তিশার বুকের ভেতরটা হু হু করে ওঠে। সেই দিনটা ঠিক মনে পড়ে। বিয়ের আসর থেকে বউ পালিয়েছে, ঘটনাটা এই, তাই না? বিরক্তির সাথে বলে উঠেছিল আরিফ। আরে এরা কারা, কোথা থেকে আসে? বিয়ে করবি না তো রাজি হস কেন? আর বাঙালি মা বাবাদেরও এক অদ্ভুত কাণ্ড, মেয়ে অন্য কাউকে পছন্দ করলেও জোর করে বিয়ে দিতে চায়, আর উপায় না পেয়ে মেয়ে পালায়। মাঝখান থেকে আমার মতো সুশীল ভদ্র ছেলেদের মান সম্মান নষ্ট হয়। আরিফের মেজাজ বিগড়েছিল খুব। বিয়ের আসরে এসে শুনেছে কোণে উধাও। পাশে তার মামা রফিক বলেছিল, ভাগ্নে ব্যাপারটা সেটা না, সবাই ভাবছে কোণে কিডন্যাপ হয়েছে। কিডন্যাপ? আরিফ অবাক। হ্যাঁ, মেয়েটার তো বিয়েতে মত ছিল, বিয়ে ঠিক হওয়ার পর থেকে নাকি খুব খুশি ছিল, সব কিছু আগ্রহ নিয়ে করেছে। তাহলে পালাবে কি করে? আমার মনে হয় অভিনয় করে নেওয়া হয়েছে, যাতে কেউ সন্দেহ না করে। এখন চলো সব বরযাত্রী নিয়ে এই বাড়িতে। এক মুহূর্ত নয়, দিদি আমাকে তোমার দায়িত্ব দিয়ে বলেছে বউ না নিয়ে ফিরবি না। এখন কি দোকান থেকে বউ কিনে নিয়ে যাব? আরিফ দাঁত কিরমির করে বলেছিল, ভাগ্যিস মায়ের কথায় রাজি হয়ে আমি 7 দিনের নতুন সম্পর্কটা শেষ করে বিয়ে করতে এসেছিলাম, নিশ্চয়ই অভিশাপ লেগেছে। ঠিক তখন কনের বাবা নবীনবাবু কর জোরে সামনে দাঁড়িয়েছিলেন, মুখ লজ্জায় সংকুচিত। রফিক গম্ভীর গলায় বলেছিল, এসব কি শুনছি মশাই? মেয়ে পালিয়েছে, এখন বিয়েটা হবে কি করে? প্রতারণা করলেন নাকি আমাদের সাথে? নবীনবাবু কাপা গলায় বলেছিলেন, আমি কি জানতাম আমার মেয়ে এমন করবে? আমার অবস্থাটা একবার বুঝুন, বিয়ের আসর থেকে মেয়ে পালিয়ে গেছে, এটা আমার জন্যেও চরম অসম্মান। তারপর তিনি এমন কথা বলেছিলেন যে কথায় আরিফের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। আপনাদের যদি আপত্তি না থাকে, বিয়েরটা কাজটা আমার মেজো মেয়ের সাথে সেরে ফেললে কেমন হয়? আরিফ অবাক, মানে কি, এটা কি সিরিয়াল নাকি? রফিক তখনও ঠান্ডা মাথায়, দেখুন মশাই, বিয়ে ছেলে খেলা নয়, কিন্তু আজকে দুপক্ষের মানসম্মান দুটোই তলানিতে। বউ ছাড়া বরযাত্রী ফিরলে আপনাদেরও মুখ দেখানোর মতো থাকবে না, আর নবীনবাবুরও সমাজে মাথা তুলে দাঁড়ানো কঠিন হবে। এই মুহূর্তে একটা বাস্তবসম্মত রাস্তা দরকার। নবীনবাবু মিনতি করে বলেছিলেন, আমার মেজো মেয়ে তিশা বিয়ের উপযোগী, বড়টার পরই ওর বিয়ে দেওয়ার কথা ছিল। আজ যে বিপদ, এটাই কি ঠিক সিদ্ধান্ত হবে না? আরিফ তখনও চেঁচিয়ে উঠেছিল, মামা তুমিও? এটা বিয়ে না কিসের নাটক? রফিক দীর্ঘশ্বাস ফেলেছিল, ভাগ্নে এখন এসব বলে লাভ নেই, বিয়েটা আগে হয়ে যেতে দাও, তারপর দেখবি সব ঠিক হয়ে গেছে। শেষ পর্যন্ত আরিফের আপত্তি থাকা সত্ত্বেও বর বেশে তাকে ছাদনতলায় দাঁড়াতে হয়েছিল। আর যখন ঘোমটা একটু সরে গিয়েছিল, আরিফ প্রথমবার তিশাকে দেখেছিল। হালকা বেনারসি শাড়ি, গায়ে সামান্য গয়না, মুখে কোনো বাড়তি সাজ নেই, কিন্তু অতিরিক্ত কান্নায় চোখ মুখ লাল হয়ে ফুলে আছে। তিশা যেন নিজেরই শরীরের ভেতর আটকে পড়া একটা ভয়, চুপচাপ কাঁপছিল। পুরো বিয়ের সময়টা আর বিয়ের শেষে সবাই চলে যাওয়ার পরও দুজনে কেউ কারো সাথে কথা বলেনি। আরিফের মাথায় একটাই চিন্তা ছিল, তার মা শাইলা বেগম কি বলবেন? যাকে বউ হিসেবে আনতে বলা হয়েছে সে তো বদলে গেছে, কিন্তু বাড়ি এসে বরণের সময় কোনো চোটাপটির মধ্যে পড়তে হয়নি তিশাকে, কারণ বরযাত্রীরা আগেই শাইলা বেগমের কানে খবরটা তুলে দিয়েছিল। শাইলা বেগম প্রথমে কিছুক্ষণ চুপ করে থেকে বলেছিলেন, ভালো হয়েছে, ছোট বোনকে বিয়ে করেছে, ওই বড় মেয়েটা কত বড় বেহায়া, আমার মতো ছেলে রেখে পালায়। তারপর আনন্দের সাথেই তিনি তিশাকে বরণ করেছিলেন, তবে বরণের সময় শাসিয়ে দিয়েছিলেন, শোন বৌমা, উল্টোপাল্টা কিছু করলে কিন্তু আমি এক মুহূর্তে বাপের বাড়ি রেখে আসব। সেই কথা শোনার পর থেকে তিশা সেকেন্ডে সেকেন্ডে ঢোক গিলছে, বুকের ভেতর দুরু দুরু।
রাত বেড়ে যায়। ঘরে প্রবেশ করে এক দীর্ঘাকার পুরুষ। তার ছায়া দেখে তিশা বুঝতে পারে এই তার স্বামী। তার মাথায় তখন গল্প উপন্যাসের সব দৃশ্য ঘুরছে। মানুষটা এসে কি বলবে? আমি তোমাকে মেনে নিতে পারবো না, এমন কিছু? তাকে কি আলাদা কোথাও শুতে বলবে? তিশা নিজের ভয়কে মুখে শব্দ বানিয়ে ফেলল, যেন আগে থেকেই আত্মরক্ষা করা যায়। দেখুন, আপনি নিশ্চয়ই বলবেন দিবের বদলে আমায় বউ হিসাবে মেনে নিতে পারবেন না। আপনি বলবেন চাপে পড়ে বিয়ে করেছেন। এখন কি আপনি আমায় আলাদা জায়গায় শুতে বলবেন? ঠিক আছে, বলুন আমি কোথায় ঘুমাবো? তিশার একটানা কথা শুনে আরিফ থমকে গেল। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে হঠাৎই বেশ জোরে ধমকে উঠল। এসব আজগুবি চিন্তা কোথা থেকে আসে তোমার মাথায়? কে শিখিয়েছে? তিশা ভয়ে গলা ছোট করে বলল, গল্পে পড়েছি, অনেকেই তো বলে জোর করে বিয়ে হলে প্রথম দিন। আরিফ দাঁতে দাঁত চেপে বলল, গল্প পড়া কমাও, মানুষের জীবন গল্প নয়। আর শুনো, আমি তোমাকে স্ত্রী হিসাবে মেনে নিতে পারবো না এমন কোনো ব্যাপার নেই। তিশা অবাক হয়ে তাকালো। আরিফের গলা খানিকটা নরম হলো। বিছানার পাশে দাঁড়িয়ে থেকে সে বলল, তুমি হয়তো জানো না, বিয়ের আগে আমি তোমার বোনকে দেখিইনি। আমার মা যাকে পছন্দ করেছে তার উপর ভরসা করেছিলাম। তাই আমার কাছে রূপা আর তোমার মধ্যে বদল এমন কিছু ছিল না। সত্যি কথা বলতে আমি নিজেও বিয়েটা করতে চাইছিলাম না। সব কিছু খুব হঠাৎ হয়েছে। তারপর একটু থেমে আরিফ আবার বলল, কিন্তু বিয়ের দিন তোমাকে দেখে মনে হলো এই বিয়ে না হলে হয়তো আমি সত্যিই কিছু হারাতাম। আর তোমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, তোমার মত ছিল না? তিশার চোখ জ্বালা করে উঠল। সে ঠোঁট কামড়ে বলল, মত থাকলে আমি কি কাঁদতাম? আপনি তো বুঝতেই পারছেন, বড় বোনের বর, সেই বর আমার। আরিফ ফুস করে নিঃশ্বাস ছাড়ল। আমি ভেবেছিলাম তুমি হয়তো কাউকে ছেড়ে আসছো বলে কাঁদছ। তিশা বিরক্তিতে কপাল কুঁচকে বলল, প্রেমিক নামের কোনো বস্তু আমার জীবনে ছিল না। আরিফ একটু থেমে যেন কথাটা গুছিয়ে নিয়ে বলল, ঠিক আছে, তাহলে একটা কথা মনে রেখো, আমি তোমাকে অপমান করতে আসিনি। এখানে কোনো তুমি ওদিকে ঘুমাও নাটক হবে না। তুমি ক্লান্ত, ঘুমাও। এই বলে আরিফ আলতো করে পাশ ফিরে দাঁড়ালো। তিশা নিজের শ্বাসটা একটু স্বাভাবিক করতে চেষ্টা করল। এতক্ষণে বুকের ভেতর জমে থাকা ভয়টা যেন একটু ঢিলে হলো। ঠিক তখন হঠাৎ লোডশেডিং হলো। ঘরটা অন্ধকার হয়ে গেল। বাইরে থেকে আসা বাতাসে পর্দা নড়ে উঠল। তিশা টান টান হয়ে বিছানার একপাশে গুটিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর আরিফের কণ্ঠ শোনা গেল, ভয় পেও না, আমি এখানেই আছি। তিশা কোনো উত্তর দিল না। অন্ধকারে সে শুধু শ্বাসের শব্দ শুনতে পেল, নিজের আর আরিফের। দুই মানুষের মাঝখানে একটা অদ্ভুত দূরত্ব, আবার একটা অদ্ভুত কাছাকাছি থাকা। ঠিক এমন সময় তিশার ফোনে টুং করে মেসেজ টোন বাজল। সে আতকে উঠে ফোনটা হাতে নিল। স্ক্রিনে ভেসে উঠল এক লাইন, নতুন জীবনের জন্য শুভেচ্ছা। তোর দিদি ভালোই আছে, তবে সত্যিটা জানলে তুই আর ঘুমাতে পারবি না। তিশার হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। বুকের ভেতর তার টাবার হু হু করে উঠল। সে জিভে জল এনে গিলল। চোখ বড় বড় করে অন্ধকারে বসে রইল। তিশা ফোনের স্ক্রিনের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। বুকের ভেতরটা কেমন করে উঠছে। কে পাঠালো এই মেসেজ? দিদি ভালো আছে মানে কি? তাহলে সে পালায়নি? তাহলে বিয়ের দিন যা হয়েছে সবটাই কি মিথ্যে? ফোনটা শক্ত করে বুকে চেপে ধরল তিশা। ঠিক তখনই আরিফের কণ্ঠ ভেসে এলো, কি হয়েছে, কাঁপছ কেন? তিশা চমকে উঠল। অন্ধকারে আরিফের চোখ দুটো ঠিক দেখতে পাচ্ছে না, কিন্তু কণ্ঠের চিন্তাটা স্পষ্ট। তিশা তাড়াতাড়ি ফোনটা উল্টে রেখে বলল, না কিছু না, হয়তো ঘুম পাচ্ছে না। আরিফ আর কিছু বলল না। কিছুক্ষণ পর তার নিঃশ্বাস ভারী হয়ে এলো। ঘুমিয়ে পড়েছে বোধহয়। কিন্তু তিশার চোখে ঘুম নেই। মাথার ভেতর শুধু ঘুরছে সেই মেসেজটা। সারা রাত প্রায় জেগেই কাটল তার। পরদিন সকালে ঘুম ভাঙতেই তিশা বুঝতে পারল এই বাড়িতে সে এখনও অতিথি। শাশুড়ি শায়লা বেগমের চোখে মুখে স্পষ্ট নজরদারি। কোন কথা বলছে, কি করছে, সব কিছু খেয়াল করা হচ্ছে। নাশতার টেবিলে বসে আরিফ চুপচাপ খবরের কাগজ পড়ছিল। তিশা চা এগিয়ে দিতে দিতে সাবধানে তাকালো তার দিকে। মানুষটার মুখে কোনো বিরক্তি নেই, আবার কোনো বাড়তি আগ্রহও নেই, যেন সব কিছু খুব স্বাভাবিক। কিন্তু তিশার কাছে কিছুই স্বাভাবিক লাগছে না। শায়লা বেগম হঠাৎ বললেন, শোন বৌমা, আজ আরিফের মামা আসবে, ঘরটা একটু গুছিয়ে রাখিস। তিশা মাথা নাড়ল, জি।
ঘরে ফিরে এসে সে দরজা বন্ধ করেই ফোনটা বের করল। কাল রাতের মেসেজটা আবার পড়ল। নাম্বারটা সেভ করা নেই। কল দিতে গিয়ে থমকে গেল। যদি আবার কোনো ঝামেলায় পড়ে। ঠিক তখনই ফোনটা নিজেই বেজে উঠল। অজানা নাম্বার। তিশা কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে কলটা রিসিভ করল। হ্যালো। ওপাশ থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠ। ভয় পাস না, আমি রূপা। তিশার বুকের ভেতরটা ধক করে উঠল। দিদি? হ্যাঁ, অবাক হচ্ছিস? রূপার গলায় একরাশ তাচ্ছিল্য। ভাবছিলি আমি মরে গেছি? তিশার গলা শুকিয়ে এলো। তুমি পালাওইনি? পালাইনি। রূপার হাসি ঠান্ডা। আমায় পালাতে দেওয়া হয়নি। মানে? তিশা বসে পড়ল বিছানায়। সব কথা ফোনে না, শুনে রাখ। তোর বিয়েটা ভুল নয়, কিন্তু পুরো ঘটনাটা যেরকম দেখানো হয়েছে তেমন না। আর তুই যাকে স্বামী বলে ভাবছিস, সে যতটা সহজ মনে হয় ততটা নয়। তিশার মাথা ঘুরে উঠল। তুমি কি বলতে চাও? রূপা একটু থেমে বলল, সময় হলে বুঝবি। আপাতত সাবধানে থাক। আর হ্যাঁ, এই নম্বরে আমাকে আর কল করিস না, আমি নিজেই যোগাযোগ করব। লাইন কেটে গেল। তিশা বোবা হয়ে ফোনের দিকে তাকিয়ে রইল। তার হাত পা ঠান্ডা হয়ে এসেছে। দিদির কথা শুনে ভয় পাওয়ার কথা, কিন্তু তার চেয়ে বেশি ভয় লাগছে অন্য একটা কারণে, আরিফকে নিয়ে। সে কি কিছু লুকোচ্ছে? সন্ধ্যায় মামা এলেন। বাড়িতে খানিকটা কোলাহল হলো। তিশা রান্নাঘর আর ড্রয়িং রুমে ছোটাছুটি করছে। আরিফ মাঝে মাঝে তার দিকে তাকাচ্ছে, খেয়াল করেই তাকাচ্ছে। রাতে খাওয়া শেষে সবাই যে যার ঘরে চলে গেল। তিশা বিছানায় বসে চুল খুলছিল। আরিফ ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বলল, আজ খুব চুপচাপ লাগছে তোমাকে। তিশা স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। এমনি। আরিফ একটু কাছে এসে দাঁড়ালো। বিয়ে নিয়ে এখনো অস্বস্তি হচ্ছে? তিশা তাকালো তার দিকে। মানুষটার চোখে সত্যিই কি কোনো মিথ্যে লুকিয়ে আছে, নাকি দিদিই কিছু গুলিয়ে দিচ্ছে? না, তিশা ধীরে বলল, শুধু ক্লান্ত। আরিফ আর কিছু জিজ্ঞেস করল না। আলো নিভিয়ে শুয়ে পড়ল। তিশা পাশ ফিরে শুয়ে রইল, কিন্তু ঘুম আসছে না। মাঝরাতে আবার ফোন ভাইব্রেট করল। এইবার মেসেজ, যদি সত্যিটা জানতে চাস, কাল বিকেলে কলেজ রোডের কফি শপে আসিস, একা। নাম নেই, কিন্তু তিশা বুঝে গেল রূপা। হৃৎপিণ্ড এত জোরে ধাক্কা দিচ্ছে যে বুক ফেটে বেরিয়ে আসবে মনে হচ্ছে। সে কি যাবে? গেলে যদি বিপদ হয়, না গেলে যদি সত্যিটাই অজানা থেকে যায়। ভোর রাতে ঘুম ভাঙতেই সিদ্ধান্ত নিয়ে ফেলল সে। পরদিন দুপুরে শাশুড়িকে বলল, মা, একটু বাজারে যাচ্ছি। শায়লা বেগম সন্দেহের চোখে তাকালেও কিছু বললেন না। কলেজ রোডের কফি শপে ঢুকেই তিশার চোখ আটকে গেল জানালার পাশে বসে থাকা রূপার দিকে। আগের মতো ঝলমলে নয়, চোখের নিচে কালি, মুখে ক্লান্তি। তিশা চেয়ারে বসতেই রূপা বলল, ভয় পাচ্ছিস? সত্যিটা জানতে চাই। রূপা ঠোঁট কামড়াল। তোর বিয়ের দিন আমি পালাইনি, আমাকে আটকে রাখা হয়েছিল, আর সেই প্ল্যানটা ছিল আমারই। তিশা স্তব্ধ। কি বলছো? হ্যাঁ। রূপার চোখে জল। আমি ভেবেছিলাম আরিফকে আমি চাই, কিন্তু শেষ মুহূর্তে বুঝে গেছি সে মানুষটা আমার নয়। তখন সব গুলিয়ে যায়। আর তুই তখন আমার সামনে সবচেয়ে সহজ লক্ষ্য। তিশার শরীর ঠান্ডা হয়ে গেল। তাহলে মেসেজ, হুমকি? রূপা চোখ নামিয়ে বলল, সব আমি করিনি। আরিফ অনেক কিছু জানে, অনেক কিছু নিয়ন্ত্রণ করে। তুই যতটা ভাবছিস সে ততটা নির্দোষ নয়। তিশার কানে ঝাঁ ঝাঁ করতে লাগল। প্রমাণ আছে? রূপা ব্যাগ থেকে একটা ছোট পেন ড্রাইভ বের করল। এটার ভেতরে আছে, কিন্তু সাবধান, এটা দেখলে আর আগের জীবনে ফিরতে পারবি না। তিশা হাত বাড়িয়ে পেন ড্রাইভটা নিল। তার মনে হচ্ছে এই ছোট্ট জিনিসটার ভেতরেই লুকিয়ে আছে তার পুরো জীবনের মোড় ঘোরানো সত্য। ঠিক তখনই কফি শপের দরজার কাছে প্রতিফলনে তিশার চোখ পড়ল এক পরিচিত অবয়বের উপর। আরিফ। আরিফ চোখ নামিয়ে চায়ের মেনুটা দেখে বলল, তাহলে এই দেখা করার মানে কি? তিশাকে এখানে ডাকলে কেন? রূপা তিশার দিকে তাকালো। ও নিজেই সত্যি জানতে চায়। আরিফ এবার প্রথমবার তিশার দিকে পুরো মুখ তুলে তাকালো। তার চোখে অদ্ভুত একটা ছায়া। কি সত্যি? তিশা ঠোঁট ভিজিয়ে বলল, দিদি বলছে বিয়ের দিন সে পালায়নি, তাকে আটকে রাখা হয়েছিল। আরিফ হালকা হাসল। তাই নাকি? তাহলে দিদি ঠিক আজকেই মনে করল সত্যি বলবে? রূপা টেবিলে হাত রাখল। তুমি চুপ করো, তুমিই তো সব নিয়ন্ত্রণ করো। আরিফির কণ্ঠ এবার একটু কঠিন হলো। রূপা, তোমার কথা আমি জানি। তুমি আগেও নাটক করেছ,
আজ আবার কেন? তিশার মাথা ঘুরতে লাগল। সে বুঝতে পারছে না কাকে বিশ্বাস করবে। রূপা বলছে আরিফ সব নিয়ন্ত্রণ করে, আরিফ বলছে রূপা নাটক করছে। রূপা ব্যাগের ভেতর হাত ঢোকাতে যাচ্ছিল, সম্ভবত সেই পেন ড্রাইভের কথা মনে করে, কিন্তু তিশা তাড়াতাড়ি হাত বাড়িয়ে তার কবজি ধরে ফেলল। চোখের ইশারায় থামতে বলল। কফি শপের লোকজন আছে, ক্যাশ কাউন্টারে দুজন দাঁড়িয়ে, পাশের টেবিলে হাসাহাসি। এখানে বড় কিছু হলে সবাই দেখবে। আরিফ সব বুঝে গেছে এমনভাবে তাকালো। কিছু লুকাচ্ছ? তিশা কাঁপা কণ্ঠে বলল, না। আরিফ চেয়ারে হেলান দিয়ে বলল, তাহলে চলো বাড়ি যাই, মা অপেক্ষা করছে। রূপা হঠাৎ বলে উঠল, না, ও এখন যাবে না। আরিফের চোখে ঝিলিক। তুমি কে তাকে আটকানোর? সে আমার স্ত্রী। রূপা ধীরে ধীরে দাঁড়ালো। তোমার স্ত্রী? এই কথাটা শুনলেই আমার গা গুলিয়ে ওঠে। তুমি তো এই বিয়ে চাওনি, তবু কেন তাকে আঁকড়ে ধরেছ? আরিফ উঠল না, শুধু গলার স্বর নামিয়ে বলল, কারণ সে আমার। তিশা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে আমার, এ কথাটার মধ্যে মালিকানার, ভালোবাসার না, তা সে বুঝতে পারে। রূপা তীক্ষ্ণ গলায় বলল, তোমার? তুমি কি তাকে সত্যি বলেছ? তোমার সেই ব্লক লিস্ট, তোমার সেই ফোন কন্ট্রোল, তোমার... রূপার কথা মাঝপথে থেমে গেল। আরিফের চোখের দৃষ্টি এমন হলো যে রূপার গলা আটকে গেল। তিশা টের পেল এই দৃষ্টি সে আগে দেখেছে। ঠিক যেমন রাতে হঠাৎ আরিফ তার ফোন হাতে নিয়ে কিছু করত, আর সে বুঝেও বুঝতে পারত না কি। তিশা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আমি বাড়ি যাব। রূপা এক ঝটকায় বলল, তিশা শোন, ওকে ভয় পাস না, পেনড্রাইভটা খুলে দেখ, তুই সব বুঝবি। আরিফ শান্ত গলায় বলল, পেনড্রাইভ? তারপর তিশার দিকে তাকিয়ে, তোমার কাছে কিছু আছে? তিশা বুকের ভেতর ধক করে উঠল। সে ব্যাগটা শক্ত করে ধরল। না, কিছু নেই। আরিফ আর কিছু বলল না, শুধু হাত বাড়িয়ে বলল, চলো। তিশা আর না করে পারল না। রূপার চোখে জল টলমল করছিল, তবুও সে ঠোঁট কামড়ে বলল, যদি বাঁচতে চাস আজ রাতেই দেখবি, আর কাউকে বলবি না। তিশা মাথা নাড়ল না, নাও বলল না, শুধু বেরিয়ে এলো। রাস্তায় হাঁটতে হাঁটতে সে অনুভব করল আরিফ তার কাঁধের খুব কাছে হাঁটছে, একদম কাছাকাছি, এমনভাবে যেন কেউ এসে তাকে ছুঁয়ে দিলেই আরিফ ঝাঁপিয়ে পড়বে। গাড়িতে উঠতে আরিফ বলল, তুমি আমাকে কিছু বলবে? তিশা জানালার বাইরে তাকিয়ে বলল, কি বলবো? আরিফ ঠান্ডা গলায় বলল, রূপা তোমাকে ডেকেছিল, কি জন্য? তিশা গিলে ফেলল ঢোক। এমনি, বোন তো, কথা বলতে। আরিফ কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর বলল, তুমি মিথ্যে বলছো। তিশার হাতের তালু ঘামে ভিজে গেল। না। আরিফ স্টিয়ারিংয়ের আঙুল ঠুকতে ঠুকতে বলল, তোমার মিথ্যে আমি ধরতে পারি। বাড়ি পৌঁছতেই শাইলা বেগম বারান্দায় দাঁড়িয়ে, সন্দেহের ছাপ। কোথায় ছিলি এতক্ষণ? তিশা তাড়াতাড়ি বলল, বাজারে, জ্যাম ছিল। শাইলা বেগম আরিফের দিকে তাকালো। তুই? আরিফ ছোট করে বলল, হ্যাঁ মা। তিশা বুঝল আরিফ মাকে মিথ্যে বলছে তার পক্ষে, আবার তার উপর নজরও রাখছে। এই দ্বিচারিতা ভয়ানক। রাতে শুতে গিয়ে তিশার শরীর কাঁপছিল। আরিফ তাসে শুয়ে আছে, আলো নিভে গেলে তার নিঃশ্বাস ভারী, কিন্তু তিশা বুঝতে পারছে সে ঘুমায়নি। ঘুমালে নিঃশ্বাসের ছন্দ অন্য রকম হতো। কিছুক্ষণ পর আরিফের কণ্ঠ খুব নরম হয়ে এলো। তুমি আমাকে ভয় পাও? তিশা চমকে উঠল। না। আরিফ হালকা হাসল। মিথ্যে। তিশা এবার সত্যি কথা বলল না, কারণ সত্যিটা বললে কি হবে সে জানে না। তার ভয় আরিফ রেগে যাবে কিংবা আরও বেশি নিয়ন্ত্রণ করবে। আরিফ এক হাত বাড়িয়ে তার কাঁধে রাখল। তুমি আমার জীবনের সবচেয়ে দামি জিনিস তিশা। এই কথাটা শুনে তিশার বুক কেঁপে উঠল। ভালোবাসা হলে এমন লাগে, নাকি বন্দি হওয়ার মতো লাগে? আরিফ আবার বলল, তুমি কারো কথা শুনবে না, বিশেষ করে রূপার না। তিশা চুপ করে রইল। কিছুক্ষণ পর আরিফ ঘুমিয়ে পড়ল কি না বোঝা গেল না, কিন্তু তার হাতটা তিশার কোমরের কাছে শক্ত করে রাখা, যেন সে নড়তে গেলেই টের পাবে। ভোর রাতে আরিফ ঘুমিয়ে পড়েছে বুঝে তিশা সাবধানে উঠে বসল। সাইড টেবিল থেকে নিজের ব্যাগটা টেনে নিল, হাত কাঁপছে। পেনড্রাইভটা বের করল, তারপর খুব সাবধানে ল্যাপটপ অন করল, শব্দ যেন না হয়। ল্যাপটপে স্ক্রিনে আলো জ্বলে উঠল। তিশা পেনড্রাইভ ঢুকিয়ে ফাইল ওপেন করল। প্রথম ফোল্ডারের নাম
ট্রুথ। ভেতরে ভিডিও ফাইল। তিশা ক্লিক করল। স্ক্রিনে ভেসে উঠল অন্ধকার একটা ঘরের দৃশ্য, কিছুটা ঝাপসা। তারপর শোনা গেল একজন পুরুষের কণ্ঠ, যেটা তিশা চিনতে পারল। আরিফ। ফোনটা ব্লক করো, সব আননোন নম্বরও। কেউ একজন বলল, ভাই এত কড়াকড়ি কেন? আরিফের কণ্ঠ ঠান্ডা, কারণ আমি চাই না ওরা কেউ তিশার কাছে পৌঁছাক। তিশা যদি সত্যিটা জেনে যায়, সব শেষ। ভিডিওতে এরপর দেখা গেল রূপা একটা চেয়ারে বাঁধা, মুখে টেপ লাগানো, চোখে আতঙ্ক, আর সামনে দাঁড়িয়ে আরিফ। তারপর আরিফ বলল, তুমি পালাবে না, তুমি এখানে থাকবে, আর আমি যেটা চাই সেটাই হবে। তিশাকে আমি চাই, তুমি শুধু একটা অজুহাত। তিশার হাত থেকে মাউস প্রায় পড়ে যাচ্ছিল, বুকের ভেতরটা খালি হয়ে গেল, তার চোখ বড় বড় হয়ে গেল। সে ঠোঁট চেপে কান্না আটকাতে লাগল। মাথার ভেতর শুধু একটা শব্দ, অজুহাত। ভিডিও থামিয়ে তিশা শ্বাস নিতে চেষ্টা করল। ঠিক তখনই তার কানের কাছে, খুব কাছে একটা গলা ভেসে এলো। দেখলে? তিশার শরীর জমে গেল, ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো। আরিফ বিছানার পাশে দাঁড়িয়ে আছে, চোখে কোনো ঘুম নেই, মুখে সেই শান্ত হাসি, যেটা ভয়ের থেকেও বেশি ভয়ঙ্কর। তুমি কেন আমাকে বাধ্য করলে তিশা? আরিফ ধীরে ধীরে বলল, আমি তো চাইনি তোমাকে কষ্ট দিতে। আরিফের কণ্ঠটা খুব শান্ত, অতিরিক্ত শান্ত, যেটা ঝড়ের আগের নিস্তব্ধতার মতো। তিশার শরীর জমে গেল। ল্যাপটপের স্ক্রিনে এখনও ভিডিওটা থেমে আছে, যেন সেই অন্ধকার ঘরটা এখানেই ছায়া ফেলে রেখেছে। তিশা ধীরে ধীরে ল্যাপটপের ঢাকনাটা নামিয়ে রাখল। হাত কাঁপছে, তবু চোখ নামালো না। তুমি আমাকে বাধ্য করেছ, এই কথাটা কেন বললে? সে চেষ্টা করল কণ্ঠটা স্বাভাবিক রাখতে। আরিফ একটু এগিয়ে এলো, কারণ তুমি জানতেই চাইলে। জানো, কিছু সত্যি মানুষকে ভেঙে দেয়। ভেঙে দেয় না, বন্দি করে। তিশার গলায় হালকা কাঁপুনি। আরিফের চোখে এক মুহূর্তের জন্য অস্থিরতা দেখা গেল, তারপর আবার সেই নিয়ন্ত্রিত শান্ত ভাব। আমি তোমাকে ভালোবাসি তিশা, আমি চাইনি এইসব নোংরা জিনিস তোমার সামনে আসুক। নোংরা? তিশা তিক্ত হাসল। তুমি আমার দিদিকে বেঁধে রেখেছিলে, তার ফোন ব্লক করেছিলে, আমার চারপাশে দেয়াল তুলেছিলে, এগুলো ভালোবাসা? আরিফ দীর্ঘশ্বাস ফেলল। রূপা অস্থির ছিল, সে ভুল সিদ্ধান্ত নিচ্ছিল। আমি শুধু পরিস্থিতি সামলেছি। তুমি পরিস্থিতি বানিয়েছ, তিশা চোখে চোখ রেখে বলল। আর এখন বলছো ভালোবাসা? আরিফ ধীরে বসে পড়ল বিছানার ধারে, মাথা নিচু করে বলল, আমি ভয় পেয়েছিলাম প্রথম দিন থেকেই। তুমি চলে গেলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তিশার বুকের ভেতরটা কেঁপে উঠল। এই স্বীকারোক্তি তাকে শান্ত করল না, বরং আরও ভয় ধরিয়ে দিল। তুমি কি জানো কন্ট্রোল হারানো মানুষ কতটা ভয়ঙ্কর? আরিফ মাথা তুলল। আমি তোমাকে কখনো আঘাত করিনি। কখনো? তিশা ফিসফিস করে বলল। আজ না হলে কাল, এটাই কি আমি শুনব? আরিফ উঠে দাঁড়ালো, তার কণ্ঠে কঠোরতা। তুমি নাটক করছো, আমি শুধু চাই তুমি নিরাপদ থাকো। বাইরের দুনিয়া নোংরা। আর তোমার দুনিয়া? তিশা প্রশ্ন ছুড়ল। এখানে আমি নিরাপদ? আরিফের চোখে জ্বালা, সে হাত বাড়িয়ে তিশার কবজি ধরল। শক্ত নয়, কিন্তু ছাড়ার মতোও না। এই প্রশ্নগুলো বন্ধ করো। তিশা হাত ছাড়ানোর চেষ্টা করল। আমাকে ছাড়ো। আরিফ হাত ছাড়ল। এক মুহূর্তের জন্য ঘরে ভারী নীরবতা, বাইরে ভোরের আলো ফোটার আগের অন্ধকার। আমি আজ এখানে থাকব না, তিশা স্থির কণ্ঠে বলল। আমি মায়ের বাড়ি যাব। আরিফ চুপ করে রইল, তারপর বলল, এখন সম্ভব না। কেন? তিশার চোখ বড় হয়ে গেল। মা অসুস্থ। আরিফ মিথ্যে বলল, খুব সহজে। ডাক্তারের নির্দেশ, বাড়িতে কাউকে যেতে না। তিশা বুঝে গেল আরেকটা দেওয়াল। আমি নিজে মাকে ফোন করব। আরিফ সঙ্গে সঙ্গে বলল, ফোনে এখন বিশ্রাম দরকার। তিশা ব্যাগটা তুলে নিল। আমাকে আটকে রাখতে পারবে না? আরিফের কণ্ঠ ঠান্ডা। আমি আটকাচ্ছি না, শুধু সময় চাইছি। তিশা দরজার দিকে এগোলো। হাতল ধরতেই আরিফ বলল, তুমি যদি বেরো, আমি জানি না এরপর কি হবে। এই হুমকি সরাসরি নয়, কিন্তু তিশা শুনে ফেলল। সে থেমে গেল। তুমি আমাকে ভয় দেখাচ্ছ? আরিফ নরম গলায় বলল, না, আমি সতর্ক করছি। তিশা দরজা খুলে বেরিয়ে গেল। পেছনে আরিফ দাঁড়িয়ে রইল, তার মুখে কোনো তাড়া নেই, যেন সে জানে দরজা খুললেও পথ নেই। বুকের ভেতরটা কেমন করে উঠল। সে রান্নাঘরে ঢুকে জল খেল, হাত কাঁপছে। সকাল গড়ালো। আরিফ অফিসে যাওয়ার কথা বলল, কিন্তু গেল না। সারাদিন বাড়িতেই।
যেন পাহারা। দুপুরে তিশা সুযোগ পেয়ে গোবিন্দ কাকার ঘরে ঢুকল। দরজা বন্ধ করে ফিসফিস করে বলল, কাকা, আমি মায়ের বাড়ি যেতে চাই। গোবিন্দ কাকা অবাক। কি হয়েছে? আমি ভালো নেই, তিশা চোখে জল নিয়ে বলল। গোবিন্দ কাকা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, ঠিক আছে, বিকেলে আমি তোমাকে নিয়ে যাব। তিশার মনে একটু আশা জাগল, কিন্তু বিকেল হতে না হতেই আরিফ ফোনে কথা বলল, গলার স্বর নিচু। তারপরে সে বলল, আজ যাবে না, কাকার কাজ পড়েছে। গোবিন্দ কাকা মাথা নাড়লেন, হ্যাঁ রে, আজ একটু ঝামেলা। তিশা বুঝল আরিফ আগেই সব সামলেছে। রাতে শুতে গিয়ে তিশা আরিফের থেকে দূরে সরে শুল। আরিফ কিছু বলল না, কিন্তু মাঝরাতে তিশা অনুভব করল তার ফোনটা আর পাশে নেই। সে উঠে বসল। আমার ফোন কোথায়? আরিফ চোখ না খুলেই বলল, চার্জে দিয়েছি। দাও, তিশা বলল। আরিফ উঠে ফোনটা দিল, কিন্তু তিশা বুঝল কিছু অ্যাপ নেই, কিছু মেসেজ মুছে গেছে। তুমি আমার ফোনে হাত দিয়েছ? তিশা বলল। আরিফ ক্লান্ত স্বরে বলল, আমি শুধু পরিষ্কার করেছি। পরিষ্কার? তিশা হাসল। আমার জীবনও কি তুমি পরিষ্কার করবে? আরিফ হঠাৎ উঠে বসল। তুমি বাড়াবাড়ি করছো। আমি বাঁচতে চাই, তিশা স্পষ্ট বলল। দুজনের মাঝে আবার নীরবতা। বাইরে রাত গভীর। পরদিন সকালে তিশা সিদ্ধান্ত নিল সে নিজেই বেরোবে, কাউকে না বলে, সুযোগ পেলেই। দুপুরে শায়লা বেগম ঘুমোচ্ছিলেন, আরিফ বাথরুমে। তিশা দ্রুত ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। দরজা খুলে বাইরে পা দিতেই গেটের কাছে এক অচেনা লোক। বৌদি, কোথায়? লোকটা ভদ্র। তিশা থমকে গেল। আপনি কে? দাদার লোক, লোকটা বলল। গাড়ি আনছি। তিশা বুঝল আরিফের লোক। সে পেছনে ফিরল, বুকের ভেতরটা চেপে ধরল ভয়। ঘরে ঢুকে দরজা বন্ধ করল, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এই বাড়ি এখন কারাগার। ঠিক তখন ফোন ভাইব্রেট করল। আননোন নম্বর। হাত কাঁপতে কাঁপতে কল ধরল। ওপাশে ফিসফিসে কণ্ঠ, রূপা। তুই একা? তিশার চোখ বড় হয়ে গেল। কি করে? সময় নেই, রূপা বলল। আজ রাতেই বের হতে হবে। আমি লোক পাঠাচ্ছি, বিশ্বাস করিস, না হলে আর সুযোগ পাবি না। তিশা চুপ করে রইল, বুকের ভেতর ঢেউ। আরিফ? ও জানে না, কিন্তু জানলে সব শেষ। কল কেটে গেল। তিশা জানালার বাইরে তাকালো। আকাশে মেঘ, বাতাস ভারী। তার সামনে দুটো পথ, থাকা আর হারিয়ে যাওয়া। সে ব্যাগটা শক্ত করে ধরল, চোখে জল মুছে নিল। সিদ্ধান্ত নিল আজ রাতেই। রাত নেমেছে নিঃশব্দে। আকাশে মেঘ জমেছে, চাঁদ নেই। তিশার বুকের ভেতরটাও ঠিক এমনই, ঘন অন্ধকার। ঘড়ির কাঁটা ধীরে ধীরে এগোচ্ছে, প্রতিটা সেকেন্ড যেন আলাদা করে শব্দ করছে তার কানে। আরিফ ড্রয়িং রুমে বসে ল্যাপটপে কাজ করছে। খুব স্বাভাবিক, এতটাই স্বাভাবিক যে তিশার গা শিউরে উঠছে। মানুষটা যেন জানেই না যে এই বাড়ি ছেড়ে আজ রাতেই তার বউ পালাতে পারে। তিশা ঘরে ঢুকে দরজা ভিজিয়ে দিল। ব্যাগটা খুলে আবার চেক করল, কিছু কাপড়, সামান্য টাকা, আইডি। পেনড্রাইভটা সে বুকের ভেতরের পকেটে লুকিয়ে রেখেছে। এই ছোট্ট জিনিসটাই এখন তার সবচেয়ে বড় অস্ত্র, আবার সবচেয়ে বড় বিপদও। রূপার কথা মনে পড়তেই বুকের ভেতরটা ধক করে ওঠে। আজ রাতেই এই তিনটে শব্দ মাথার ভেতর ঘুরছে। হঠাৎ দরজায় টকা। তিশা আতকে উঠে ব্যাগটা খাটের নিচে ঠেলে দিল। কে? আমি, আরিফের কণ্ঠ। তিশা গভীর শ্বাস নিয়ে দরজা খুলল। আরিফ ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। চোখে অদ্ভুত একটা দৃষ্টি। তুমি আজ অদ্ভুত চুপ, আরিফ বলল। মন ভালো নেই, তিশা ছোট করে বলল। আরিফ কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, তুমি যদি কোথাও যেতে চাও আমাকে বলো, আমি সব দিতে পারি। সব? তিশার ঠোঁট কাঁপিয়ে বলল। স্বাধীনতাও? আরিফ থমকে গেল। কয়েক সেকেন্ড পর বলল, স্বাধীনতার নামে মানুষ ভুল করে। না, তিশা মাথা নাড়ল। ভুল হয় নিয়ন্ত্রণে। আরিফের মুখ শক্ত হয়ে গেল। তুমি আবার শুরু করছো? তিশা এবার চুপ করল, কারণ সে জানে এখন কথা বাড়ালে বিপদ। আরিফ ঘর ছেড়ে বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দে তিশা হাঁপ ছেড়ে বাঁচল, কিন্তু তার ভয় কমল না, কারণ সে জানে এই শান্তি সাময়িক। ঘড়িতে রাত 11টা, বাড়ি নিস্তব্ধ। শায়লা বেগম নিজের ঘরে, গোবিন্দ কাকা ঘুমোচ্ছেন। আরিফের ঘর থেকেও আর শব্দ আসছে না। তিশা ধীরে দরজা খুলে বেরিয়ে এলো। পায়ের শব্দ না হয় খেয়াল রেখে হাঁটছে।
সিঁড়ির কাছে পৌঁছতেই নিচে একটা গাড়ির শব্দ কানে এলো। সে জানালার ফাঁক দিয়ে তাকালো। কালো রঙের একটা গাড়ি, হেডলাইট বন্ধ, ভেতরে দুটো ছায়া। রূপার লোক। হৃদয়পিণ্ডে যেন বুক ছেড়ে বেরিয়ে আসবে। ঠিক তখন পেছনে কারো উপস্থিতি টের পেল সে। কোথায় যাচ্ছ? আরিফ। তিশা চমকে ঘুরে দাঁড়ালো। আমি জল খেতে নামছিলাম। আরিফ ধীরে এগিয়ে এলো। এই সময় তিশা গিলল। ঘুম আসছিল না। আরিফ জানালের দিকে তাকালো। গাড়িটা সেও দেখেছে। তার চোখ সরু হলো। ওটা কে? তিশা বুঝল এই মুহূর্তে সত্যি বললে সব শেষ, মিথ্যে বললেও বিপদ। তবু বলল, জানি না। আরিফ ফোন বের করল, কারো সাথে ফিসফিস করে কথা বলল। তারপর তিশার দিকে তাকিয়ে বলল, ভেতরে যাও। তিশা নড়ল না। আরিফের কণ্ঠ কঠিন হলো। আমি বলেছি ভেতরে যাও। এই আদেশে আর কিছু বলার সাহস পেল মা তিশা। সে ধীরে ধীরে পেছনে হাঁটল। আরিফ তার পেছন পেছন এলো। ঘরে ঢুকে দরজা বন্ধ করল। লক ঘুরল। এই শব্দটাই তিশার বুক ভেঙে দিল। তুমি আমাকে বিশ্বাস করো না, তিশা কাঁপা গলায় বলল। আরিফ শান্তভাবে বলল, আমি কাউকেই বিশ্বাস করি না। তাহলে আমাকে বিয়ে করলে কেন? তিশার চোখে জল। আরিফ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, কারণ তুমি আমাকে শান্ত করো। না, তিশা ফিসফিস করে বলল, আমি তোমাকে ভয় পাই। এই কথাটা শুনে আরিফের মুখ বদলে গেল। সে ধীরে ধীরে তিশার সামনে এসে দাঁড়ালো। আমি কি তোমাকে মেরেছি? আঘাত করেছি? না, তিশা কাঁদতে কাঁদতে বলল, কিন্তু তুমি আমার চারপাশ থেকে সব দরজা বন্ধ করে দিয়েছ। আরিফ দীর্ঘশ্বাস ফেলল। বাইরের দুনিয়া তোমাকে নষ্ট করবে নাকি তুমি? তিশা প্রশ্ন করল। এই প্রথম আরিফের হাত উঠল। তিশা চোখ বন্ধ করে ফেলল, কিন্তু আঘাত এলো না। আরিফ হাত নামিয়ে নিল, কণ্ঠে ক্লান্তি। আমি তোমাকে হারাতে পারি না। এই কথা বলেই সে ঘর থেকে বেরিয়ে গেল। বাইরে থেকে আবার লক হলো দরজা। তিশা মেঝেতে বসে পড়ল। চোখ দিয়ে জল গড়াচ্ছে, কিন্তু কান্নার শব্দ বেরোচ্ছে না। সে বুঝল আজ না পারলে আর কখনো পারবে না। ঠিক তখন জানালার কাঁচে হালকা টোকা। তিশা চমকে তাকালো। বাইরে একজন দাঁড়িয়ে, হুডি পরা, হাত নাড়ছে। ফোনে আলো জ্বলছে। একটা মেসেজ স্ক্রিনে ভেসে উঠল। এখনই, দরজা নয়, জানালা। রূপা। তিশা জানালার গ্রিলটা ধরল। বহুদিন খোলা হয়নি, কিন্তু ঢিলা। সে ভেতর থেকে ধাক্কা দিতেই একটা শব্দ হলো। নিচে লোকটা হাত বাড়িয়ে সাহায্য করল। ঠিক তখন করিডরে পায়ের শব্দ। আরিফ? তিশা আর ভাবল না। জীবনে প্রথমবার এত সাহস করে জানালা দিয়ে ঝাঁপ দিল। নিচে পড়ে কনুইতে প্রচণ্ড ব্যথা পেল, কিন্তু দাঁড়ালো। লোকটা তার হাত ধরে দৌড়াতে শুরু করল। গাড়ির দরজা খুলল। তিশা ঢুকতেই বাড়ি ছুটে চলল। বাড়ির দিকে তাকিয়ে দেখল উপরের জানালায় দাঁড়িয়ে আছে আরিফ। অন্ধকারে শুধু চোখ দুটো জ্বলছে। গাড়ি অনেক দূরে চলে এলে তিশা হাউমাউ করে কেঁদে উঠল। এতক্ষণ জমে থাকা ভয়, কান্না, যন্ত্রণা সব একসাথে বেরিয়ে এলো। লোকটা বলল, চিন্তা করবেন না, এখন আপনি সেফ। তিশা ফিসফিস করে বলল, আমি জানি না সামনে কি আছে। লোকটা রিয়ারভিউ মিরারে তাকালো, কিন্তু পেছনে যা ছিল ওখানে ফেরা আর সম্ভব ছিল না। গাড়ি অন্ধকার রাস্তা পেরিয়ে শহরের আলোয় ঢুকে পড়ল। আর অনেক দূরে একা ঘরে দাঁড়িয়ে আরিফ ফোন হাতে বলল, ও বেরিয়ে গেছে, খুঁজে বের করো, যত দাম লাগে লাগুক। তার চোখে এবার আর শান্তি নেই, শুধু একটাই জেদ। তিশা তারই, আর সে ফিরবেই। গাড়ির ভিতরটা নিঃশব্দ, শুধু ইঞ্জিনের একটানা শব্দ আর তিশার ভারী নিঃশ্বাস। জানালার বাইরে শহরের আলো দ্রুত পিছিয়ে যাচ্ছে, কিন্তু তিশার চোখের সামনে ঘুরছে শুধু একটাই দৃশ্য। উপরের জানালায় দাঁড়িয়ে থাকা আরিফের সেই দৃষ্টি শান্ত নয়, রাগান্বিত নয়, ওটা ছিল মালিকানার দৃষ্টি। গাড়িটা একসময় একটা পুরনো গেস্ট হাউসের সামনে থামল। চারপাশে নির্জনতা। লোকটা দরজা খুলে বলল, এখানে কিছুদিন থাকবেন, নিরাপদ। তিশা নেমে দাঁড়ালো। কনুইয়ের ব্যথা এখন টের পাচ্ছে। শরীরের চেয়ে মনটাই বেশি ক্ষতবিক্ষত। রূপা কোথায়? লোকটা বলল, ভেতরে। ঘরে ঢুকতেই তিশার চোখ পড়ল রূপার দিকে। আগের সেই আত্মবিশ্বাসী ভাব নেই, চোখে ক্লান্তি, মুখে অপরাধবোধ। তিশাকে দেখেই উঠে দাঁড়ালো রূপা। তুই ঠিক আছিস? তিশা কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, আমি পালিয়ে এসেছি, কিন্তু এখন? রূপা দীর্ঘশ্বাস ফেলল। এখন সত্যিটা পুরোটা জানা দরকার, আর পুলিশের কাছে যাওয়ার সময় এসেছে। তিশা চমকে উঠল। পুলিশ? আরিফ? আমি জানি, কিন্তু ও যেটা করছে সেটা আর ব্যক্তিগত নয়। ও অসুস্থ,
আর তুই যদি চুপ থাকিস আর কেউ না কেউ ওর ফাঁদে পড়বে। তিশা চুপ করে বসে পড়ল। পেনড্রাইভটার কথা মনে পড়ল। ওটার ভিতরে যা আছে ওটা কি যথেষ্ট? রূপা মাথা নাড়ল। যথেষ্ট যদি তুই সাহস রাখিস। সেই রাতেই তারা থানায় গেল। ভিডিও, কল রেকর্ড সব জমা পড়ল। অফিসারদের মুখ ধীরে ধীরে গম্ভীর হয়ে উঠল। এটা আর শুধু দাম্পত্য সমস্যা নয়, এটা ছিল পরিকল্পিত আটকে রাখা, নজরদারি, মানসিক নির্যাতন। কিন্তু সমস্যা একটাই, আরিফ। পরদিন সকালে খবর এলো আরিফ নিখোঁজ। অফিসে যায়নি, বাড়িতে নেই, ফোন বন্ধ। তিশার বুক আবার ধক করে উঠল। ও পালিয়েছে? একজন অফিসার বলল, না, ও লুকিয়েছে, আর লুকিয়ে থাকা মানুষ সবচেয়ে বিপজ্জনক। দিন কয়েক কাটল আতঙ্কে। তিশা গেস্ট হাউস ছাড়তে পারছে না। রাতে ঘুম ভাঙে সামান্য শব্দে। মনে হয় এই বুঝি দরজায় টোকা। এক রাতে হঠাৎ ফোন বেজে উঠল, আননোন নম্বর। তিশা ফোন ধরল না। দ্বিতীয়বার, তৃতীয়বার, শেষে ফোন বন্ধ করে দিল। কিন্তু বুকের ভেতর অদ্ভুত চাপ। পরদিন সকালে খবর এলো গোবিন্দ কাকা হাসপাতালে, স্ট্রোক। তিশার মাথার ভেতর সব ঘুরে গেল। এটা কি কাকতাল? রূপা ঠোঁট কামড়ালো। আরিফ। হাসপাতালে গিয়ে দেখা গেল গোবিন্দ কাকা কথা বলতে পারছেন না, কিন্তু তিশার হাত ধরে চোখে জল এনে শুধু একটা কথাই বোঝাতে চাইলেন, সাবধান। হাসপাতাল থেকে বেরিয়ে তিশা বুঝল আর লুকিয়ে থাকা যাবে না। আরিফ চুপ করবে না। সে একবার যা চায় সেটা না পাওয়া পর্যন্ত থামে না। সেই সন্ধ্যায় থানায় ফোন এলো। আরিফ ধরা পড়েছে একটা পুরনো ওয়্যারহাউস থেকে, একা, ক্লান্ত, কিন্তু চোখে এখনও সেই জেদ। থানায় মুখোমুখি বসানো হলো তাদের। কাঁচের দেয়ালের একপাশে তিশা, অন্য পাশে আরিফ। আরিফ তাকিয়ে আছে, কোনো অনুশোচনা নেই, শুধু গভীর ক্লান্তি। তুমি কেন আমাকে ছেড়ে গেলে? সে শান্ত গলায় বলল। তিশা প্রথমবার আর কাঁপল না, কারণ আমি বাঁচতে চেয়েছিলাম। আমি তোমাকে ভালোবাসতাম, আরিফ বলল। ভালোবাসা বন্দি করে না, তিশা বলল। ভালোবাসা ভরসা দেয়। আরিফ হেসে ফেলল, সেই পরিচিত হাসি। তুমি জানো না তিশা, এই দুনিয়া কেমন। আমি জানি, তিশা বলল, আর তাই আমি আর তোমার দুনিয়ায় নেই। আরিফ আর কিছু বলল না, চোখ নামিয়ে নিল। মামলা চলল, সহজ ছিল না। প্রশ্ন, কটাক্ষ, সমাজের ফিসফাস সব সহ্য করতে হয়েছে। কিন্তু তিশা এবার একা নয়, রূপা পাশে আছে, সত্যিটাও পাশে আছে। কয়েক মাস পর আদালতের রায় এলো। আরিফের বিরুদ্ধে মানসিক নির্যাতন, বেআইনি আটকে রাখা, ষড়যন্ত্র সব প্রমাণিত। রায় শোনার সময় তিশার বুক ভারী ছিল। আনন্দ নয়, দুঃখও নয়, একরকম শূন্যতা। গোবিন্দ কাকা ধীরে ধীরে সুস্থ হলেন। শায়লা বেগম একদিন এসে তিশার সামনে দাঁড়ালেন, চোখে অপরাধবোধ। আমি বুঝতে পারিনি, শুধু এইটুকুই বললেন। তিশা মাথা নাড়ল। অনেক সময় বুঝতে দেরি হয়। 1 বছর পর একটা ছোট্ট ভাড়া বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছে তিশা। সামনে খোলা আকাশ, কোনো তালা নেই, কোনো পাহারা নেই। সকালে সে নিজের ইচ্ছে মতো বেরোয়, নিজের ইচ্ছে মতো ফেরে। রূপা মাঝে মাঝে আসে। তাদের সম্পর্ক আর আগের মতো নয়, কিন্তু সত্যের ওপর দাঁড়ানো। একদিন ফোনে মেসেজ এলো, একটা অচেনা নম্বর থেকে। ভালো আছো? তিশা স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তারপর মেসেজটা ডিলিট করে দিল। কিছু প্রশ্নের উত্তর না দেওয়াই শান্তি। বারান্দায় দাঁড়িয়ে সে গভীর শ্বাস নিল। আকাশটা আজ পরিষ্কার, বাতাসে কোনো ভয় নেই। এই প্রথম সে সত্যি মুক্ত। বারান্দায় দাঁড়িয়ে থাকা তিশা জানত, মুক্তি মানেই সব শেষ হয়ে যাওয়া নয়। অনেক সময় মুক্তির পরেই শুরু হয় আসল লড়াই। ভয়টা তখন আর বাইরে থাকে না, ঢোকে পড়ে স্মৃতির ভেতরে। 1 বছর কেটে গেছে। জীবন অনেকটাই গুছিয়ে নিয়েছে সে। ছোট একটা অফিসে কাজ শুরু করেছে। সকালবেলা বাস ধরতে ধরতে এখনও মাঝে মাঝে বুকের ভেতরটা কেঁপে ওঠে। অচেনা কোনো পুরুষের কণ্ঠ শুনলে হঠাৎই শিরদাঁড়া শক্ত হয়ে যায়। কিন্তু সে থামে না, থামতে শেখেনি আর। সেদিন অফিস থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা নেমে এসেছে। রাস্তায় আলো জ্বলে উঠেছে। হঠাৎই তার ফোনে একটা নম্বর থেকে কল এলো, অচেনা। তিশা কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর কেটে দিল। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আবার কল। এবার বুকের ভেতরটা ধক করে উঠল। সে কলটা ধরল না, ফোন সাইলেন্ট করে ব্যাগের ভেতর ঢুকিয়ে দিল। কিন্তু অস্থিরতাটা তার সাথে সাথে হাঁটতে লাগল।
বাসায় ঢুকে দরজা বন্ধ করতেই সে হাহ ছেগে বাঁচল। আলো জ্বালিয়ে সোফায় বসে পড়ল, হাত কাঁপছে। নিজেকে বোঝাতে চেষ্টা করল সব শেষ, আরিফ জেলে, সে নিরাপদ। ঠিক তখন ডোরবেল। তিশা চমকে উঠল। এই সময় কেউ আসে না। দরজার দিকে তাকিয়ে তার বুকের ভেতরটা শক্ত হয়ে গেল। ধীরে ধীরে দরজার কাছে গিয়ে পিফল দিয়ে তাকালো। একজন মাঝবয়সী মহিলা, সাধারণ শাড়ি, মুখে ক্লান্তি। তিশা দরজা খুলল না, ভেতর থেকেই বলল, কে? মহিলার কণ্ঠ ভাঙা, আমি আরিফের মা। তিশার মাথার ভেতর যেন একটা শব্দের সব ফেটে গেল। দরজার ওপাশে শায়লা বেগম দাঁড়িয়ে, আগে সেই কঠোর মুখ নেই, চোখে কালি, কাঁধ ঝুঁকে গেছে। আমি কথা বলতে এসেছি, 5 মিনিট। তিশা অনেকক্ষণ চুপ করে রইল, তারপর দরজাটা আধখানা খুলল। ভেতরে আসবেন না। শায়লা বেগম দরজার সামনেই দাঁড়িয়ে থাকলেন। আমি জানি তোমার কাছে আমার মুখ দেখানোর অধিকার নেই। তিশা কঠিন গলায় বলল, তাহলে এসেছেন কেন? শায়লা বেগম চোখ নামালেন, কারণ আরিফ আজ হাসপাতালে। এই কথায় তিশার বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। কি হয়েছে? জেলের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পারে, ডাক্তার বলছে মানসিকভাবেও ভেঙে পড়ছে। শায়লা বেগম গলা আটকে ফেললেন। সে শুধু একটাই কথা বলছে, তোমাকে একবার দেখতে চায়। তিশা ঠোঁট চেপে ধরল। আমি পারবো না। আমি জানি, শায়লা বেগম বললেন। আমি জোর করতে আসিনি, শুধু বলতে এসেছি। ও এখন বুঝছে, দেরিতে হলেও বুঝছে। তিশা তিক্ত হাসল। বুঝতে দেরি হলে অনেক সময় আর কিছু করার থাকে না। শায়লা বেগম মাথা নাড়লেন। হ্যাঁ, এই দেরির দায় আমারও। আমি চোখ বন্ধ করেছিলাম। এক মুহূর্ত নীরবতা, বাতাসে শুধু দূরের গাড়ির শব্দ। আপনি চান আমি কি করি? তিশা জিজ্ঞেস করল। কিছুই না, শায়লা বেগম বললেন। শুধু জানাতে এলাম, সিদ্ধান্ত তোমার। এই বলে তিনি ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামতে লাগলেন। তিশা দরজার ফাঁক দিয়ে তাকিয়ে রইল। বুকের ভেতরটা ভারী, রাগ নেই, প্রতিশোধ নেই, শুধু এক রাশ ক্লান্তি। সেই রাতেই রূপা এলো। তুই কাঁপছিস? রূপা বলল। তিশা সব খুলে বলল, শায়লা বেগমের কথা, আরিফের অসুস্থতার কথা। রূপা চুপ করে শুনল, তারপর বলল, তুই যদি না যাস সেটা ভুল হবে না, আর গেলে সেটাও দুর্বলতা না। আমি জানি না আমি কি অনুভব করব, তিশা বলল। যাবে নিজের জন্য, রূপা বলল, ওর জন্য না। সারা রাত তিশা ঘুমোতে পারল না। স্মৃতিগুলো এসে ভিড় করল। বিয়ের রাত, বন্ধ দরজা, নিয়ন্ত্রণ, ভয়। আবার মনে পড়ল সে পালিয়েছিল, সে বেঁচে গেছে। পরদিন সকালে সে সিদ্ধান্ত নিল। হাসপাতালের করিডোরে হাঁটতে হাঁটতে তার পা ভারী হয়ে আসছিল। কাচের ঘরের ভেতরে আরিফ শুয়ে আছে, অনেকটা রোগা হয়ে গেছে। চোখের নিচে গভীর কালি, হাতের শিরা বেরিয়ে আছে। তিশা দরজার বাইরে দাঁড়িয়ে রইল। আরিফ চোখ খুলে তাকালো। মুহূর্তেই তার চোখ বড় হয়ে গেল, ঠোঁট নড়ল। তুমি এসেছ? তিশা ভেতরে ঢুকল না, শুধু দরজার কাছেই দাঁড়ালো। আমি শুনেছি তুমি অসুস্থ। আরিফ কষ্ট করে বসার চেষ্টা করল। আমি প্রতিদিন ভাবি আমি কি করেছি। তিশা চুপ করে রইল। আমি ভেবেছিলাম আমি ভালোবাসি, আরিফ বলল। এখন বুঝি আমি আসলে ভয় পেয়েছিলাম, আর সেই ভয়টাকে তোমার উপর চাপিয়ে দিয়েছিলাম। তিশার বুকের ভেতরটা একটু কেঁপে উঠল, কিন্তু সে শক্ত থাকল। এই কথাগুলো অনেক আগেই দরকার ছিল। আরিফ চোখ নামালো। আমি জানি দেরি হয়ে গেছে। তিশা ধীরে বলল, আমি তোমাকে ক্ষমা করতে আসিনি, আমি শুধু নিজেকে বোঝাতে এসেছি আমি আর তোমার ভয় নিয়ে বাঁচছি না। আরিফ তাকিয়ে রইল, চোখে জল। তুমি সুখী হও। তিশা মাথা নাড়ল। আমি চেষ্টা করছি। সে ঘুরে দাঁড়ালো, পেছনে আর তাকালো না। হাসপাতাল থেকে বেরিয়ে আকাশের দিকে তাকালো। সূর্যটা আজ উজ্জ্বল, বুকের ভেতরটা হালকা লাগছে। সে বুঝল এই সাক্ষাৎটা দরকার ছিল। বন্ধ দরজাটা এবার সত্যিই বন্ধ হলো। রাস্তায় হাঁটতে হাঁটতে ফোনে একটা মেসেজ এলো। রূপা, সব ঠিক? তিশা টাইপ করল, হ্যাঁ, এবার সত্যিই ঠিক। সে ফোনটা পকেটে ঢুকিয়ে হাঁটতে লাগল। সামনে অনেক পথ, কিন্তু এবার সেই পথে হাঁটার সাহস তার আছে, কারণ সে আর কারো ছায়া নয়, সে নিজেই নিজের আলো। সকালের আলোটা আজ একটু অন্যরকম লাগছে তিশার কাছে। জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়া রোদ যেন আর চোখে লাগে না, বরং গায়ে এসে আলতো করে ছুঁয়ে যায়। হাসপাতাল থেকে ফেরার পর কয়েকদিন কেটে গেছে, কিন্তু ভেতরের অস্থিরতাটা ধীরে ধীরে স্থিমিত হচ্ছে, ঠিক যেমন ঝড়ের পর নদীর জল শান্ত হয়।
তিশা আবার নিজের ছন্দে ফিরতে চাইছে। অফিস, বাস, বাড়ি সবকিছুই আগের মতো, কিন্তু সে জানে ভেতরে সে আর আগের তিশা নেই। এখন সে অনেক বেশি সতর্ক, আবার অনেক বেশি দৃঢ়। একদিন অফিস থেকে ফেরার পথে হঠাৎ রূপার ফোন এলো। শুনেছিস কি? তিশা থমকে গেল। আরিফ, সে জেল থেকে মেডিকেল ট্রান্সফারে মানসিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে। ওর অবস্থা খুব একটা ভালো না। তিশা কিছুক্ষণ চুপ করে রইল। ফোনের ওপাশে রূপা নিঃশ্বাস ফেলছে। তুই ঠিক আছিস তো? হ্যাঁ, তিশা ধীরে বলল, আমি ঠিক আছি। এই কথাটা সে এবার সত্যি বলতে পারে। সেদিন রাতে তিশা ঘুমোতে পারছিল না। আরিফের মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল, ভাঙা, ক্লান্ত, অনুতপ্ত। কিন্তু তার সাথে ভেসে উঠছিল নিজের মুখটাও, ভয়ে জমে থাকা, দরজার দিকে তাকিয়ে থাকা, পালানোর পথ খোঁজা। হঠাৎ সে বুঝতে পারল এই স্মৃতিগুলো থেকে পালিয়ে লাভ নেই, এগুলোকে জায়গা দিয়েই সামনে যেতে হবে। পরদিন ছুটি নিয়ে সে একা বেরিয়ে পড়ল। শহরের এক প্রান্তে ছোট্ট একটা নদীর ধারে। এখানে সে কলেজ জীবনে আসত, অনেক দিন আসা হয়নি। নদীর ধারে বসে জুতো খুলে পা নামালো জলে। ঠান্ডা জলে শরীর কেঁপে উঠলেও মনটা শান্ত হলো। বাতাসে কচুরিপানার গন্ধ, দূরে নৌকার শব্দ। এই প্রথম সে নিজের সাথে কথা বলল, আমি বেঁচে আছি, এটাই যথেষ্ট। ঠিক তখন পাশে এসে দাঁড়ালো এক অচেনা মানুষ, মাঝবয়সী, হাতে একটা ক্যামেরা। ভদ্র গলায় বলল, আপত্তি না থাকলে একটা ছবি তুলতে পারি, আলোটা দারুণ। তিশা একটু চমকে গেল, তারপর মাথা নাড়ল। ঠিক আছে। লোকটা ছবি তুলে বলল, আপনার চোখে একটা অদ্ভুত শান্তি আছে। তিশা হালকা হাসল, অনেক যুদ্ধের পরের শান্তি। লোকটা আর কিছু জিজ্ঞেস করল না, চলে গেল। এই ছোট্ট ঘটনাটাই যেন তিশাকে বুঝিয়ে দিল তার গল্প এখানেই থেমে নেই। সে শুধু একজন ভিকটিম নয়, সে একজন সার্ভাইভার। কয়েক সপ্তাহ পর অফিস থেকে একটি প্রস্তাব এলো, নারী নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্য নিয়ে একটি সচেতনতামূলক প্রজেক্টে কাজ করার সুযোগ। প্রথমে তিশা দ্বিধায় পড়ল, নিজের অভিজ্ঞতা সামনে আনা সহজ নয়। সে রূপার সাথে কথা বলল, তুই যদি না পারিস করিস না, কিন্তু পারলে হয়তো আরেকটা মেয়ে সাহস পাবে। সেই রাতেই তিশা সিদ্ধান্ত নিল। প্রজেক্টের প্রথম মিটিংয়ে সে খুব বেশি কথা বলেনি, শুধু নিজের নাম আর কাজের কথা বলেছে, কিন্তু ভেতরে ভেতরে বুক ধুকধুক করছিল। সে জানে একদিন তাকে বলতে হবে। সেই দিনটা এলো কয়েক মাস পরে। একটি ছোট সেমিনার রুম, সামনে কিছু মানুষ, মেয়ে, ছেলে, বয়স্ক, সবাই চুপচাপ। তিশা মাইক্রোফোন হাতে নিল, হাত কাঁপছে। আমি তিশা, সে বলল, আমি একজন সাধারণ মেয়ে, কিন্তু আমার জীবনে এমন কিছু হয়েছে যেটা আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। সে সব বলেনি, সব বলা দরকারও নেই, শুধু এটুকু বলেছে, ভালোবাসার নামে নিয়ন্ত্রণ কখনো ভালোবাসা নয়। ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু চুপ করে থাকা বাধ্যতামূলক নয়। রুমে নিস্তব্ধতা, তারপর ধীরে ধীরে হাততালি। সেদিন বাড়ি ফেরার পথে তিশা কাঁদেনি, বরং বুকের ভেতর হালকা লাগছিল, যেন বহুদিনের বোঝা নামিয়ে রেখেছে। একদিন সন্ধ্যায় শাইলা বেগম আবার ফোন করেছিলেন। এইবার তিশা কল ধরেছিল। আমি শুধু জানতে চেয়েছিলাম, তুমি ভালো আছো তো? শাইলা বেগমের কণ্ঠে ক্লান্তি। আমি ভালো আছি, আশা করি আপনিও থাকবেন। এইটুকুই যথেষ্ট ছিল। অতীতের সাথে আর কোনো লড়াই নয়, কোনো সম্পর্ক নয়, শুধু মানবিকতা। গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু এক সকালে তিশা নিজের বারান্দায় দাঁড়িয়ে চা খাচ্ছিল। নিজের রাস্তায় মানুষ চলছে, জীবন চলছে। হঠাৎ সে আয়নায় নিজের দিকে তাকালো। চোখে ভয় নেই, মুখে জোর করে হাসিও নেই। সে নিজেকে বলল, আমি আর পালাচ্ছি না, আমি এগোচ্ছি। মোবাইলে নতুন মেসেজ এলো, অচেনা নাম্বার নয়, অফিস গ্রুপ। আজকের মিটিং 11টায়, আপনার সেশন নিয়ে সবাই এক্সাইটেড। তিশা চায়ের কাপটা নামিয়ে রাখল, চুল গুছিয়ে নিল, দরজার দিকে হাঁটল। এইবার সে জানে, কোনো দরজা বন্ধ থাকলে সে জানালা খুঁজে নেবে, আর দরকার হলে নিজেই নতুন পথ বানাবে। কারণ তার গল্প আর কারো নিয়ন্ত্রণে নেই। এই গল্প এখন তিশার নিজের। সকালটা আজ অন্যরকম ব্যস্ত। তিশা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকায়। চুল খোঁপা করে বেঁধেছে, পরনে হালকা রঙের শাড়ি। চোখে কোনো ভারী সাজ নেই, তবু মুখে এক ধরনের দৃঢ়তা। আজ তার সেশন নারী নিরাপত্তা আর মানসিক নির্যাতন নিয়ে। আগেও কথা বলেছে, তবু আজ বুকের ভেতর হালকা কাঁপুনি। অফিসে পৌঁছতেই পরিচিত মুখগুলো হাসি মুখে অভ্যর্থনা জানালো। কেউ বলল, আজকের সেশন নিয়ে সবাই অপেক্ষায়। তিশা মাথা নাড়ল। সে জানে এই অপেক্ষা শুধু কৌতূহলের না,
কারো কারো জীবনের প্রশ্নের। হল ঘরে ঢুকে মাইক্রোফোন হাতে নিতেই আলো একটু ঝাপসা লাগল। সামনে সারি সারি মুখ, কিছু চোখে সাহসের খোঁজ, কিছু চোখে ভয়। তিশা এক মুহূর্ত থামল, তারপর বলল, আমি গল্প বলতে আসিনি, আমি অভিজ্ঞতা ভাগ করতে এসেছি। ঘরটা নিস্তব্ধ। সে বলল, ভালোবাসা আর নিয়ন্ত্রণের পার্থক্য, চুপ থাকার চাপ আর নিজের ভেতরের কণ্ঠটা শোনা শেখার কথা। কারো নাম নিল না, ঘটনার খুঁটিনাটি এড়িয়ে গেল, তবু কথাগুলো যেন ঠিক জায়গায় গিয়ে লাগল। শেষে বলল, যদি আজ এই ঘর থেকে একজন মানুষও নিজের নিরাপত্তাকে গুরুত্ব দিতে শেখে, তাহলে আমার কথা বলা সার্থক। হাততালি উঠল, দীর্ঘ, আন্তরিক। তিশা গভীর শ্বাস নিল, বুকটা হালকা। সেশন শেষে এক তরুণী এগিয়ে এলো, চোখে জল, কণ্ঠে কাঁপুনি। দিদি, আমি আজ প্রথম বুঝলাম আমি দোষী নই। তিশা তার হাত ধরল, তুমি একা নও। সন্ধ্যায় রূপা ফোন করল, আজ তোকে দেখে গর্ব হচ্ছে। তিশা হাসল, আমরা দুজনেই অনেকটা পথ পেরিয়েছি। ফোন কাটার পর জানলার ধারে দাঁড়িয়ে শহরের আলো দেখল সে। জীবন চলছে, কারো থামিয়ে রাখার ক্ষমতা নেই। ঠিক তখন মেল নোটিফিকেশন এলো, একটি বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রণ ক্যাম্পাস টকে কথা বলার জন্য। তিশা চোখ বন্ধ করে মুহূর্তটা অনুভব করল, এই পথটা সে নিজের পায়ে তৈরি করেছে। পরদিন সকালে সে নদীর ধারে গেল আবার। জলটা আজ শান্ত, কচুরিপানার ফাঁকে সূর্যের ঝিরিক। পা ভিজিয়ে বসে রইল কিছুক্ষণ। মাথার ভেতরে পুরনো স্মৃতিরা এলো, কিন্তু এবার তারা আর দখল নিল না, তারা শুধু পথের ধুলো। হঠাৎ ফোন ভাইব্রেট করল, অচেনা নম্বর। তিশা তাকালো, তারপর কেটে দিল। বুকের ভেতর কোনো ঢেউ উঠল না। সে জানে সব প্রশ্নের উত্তর দেওয়া জরুরি নয়। বাড়ি ফেরার পথে বাসে জানলার পাশে বসে সে খেয়াল করল, নিজের প্রতিবিম্বে ভয় নেই, আছে সতর্কতা, আছে আত্মসম্মান। এই দুটোই তাকে বাঁচিয়ে রাখবে। রাতে শুতে যাওয়ার আগে ডায়েরি খুলল, অনেকদিন পরে লিখল, আজ আমি কাউকে বোঝাতে যাইনি, আমি শুধু সত্যিটা বলেছি, আর সেটাই যথেষ্ট। কলম নামিয়ে রাখতেই বারান্দা দিয়ে বাতাস ঢুকল, পর্দা নড়ল। তিশা হাসল, এই নড়াচড়ায় আর শঙ্কা নেই, এতে আছে চলমানতা। ঘুমের আগে রূপার মেসেজ এলো, আগামী মাসে প্রজেক্টটা বাড়ানো হচ্ছে, তুই লিড নিবি? তিশা টাইপ করল, নেব। লাইট নিভিয়ে এসে শুয়ে পড়ল। চোখ বন্ধ হতেই মনে পড়ল, কোনো এক সময় সে দরজার হাতল ধরে দাঁড়িয়ে কাঁপত। আজ সে দরজা খোলে, জানলা খোলে, পথ বানায়। ভোরের আলো ফোটার আগে তিশা ঘুমিয়ে পড়ল, একটা শান্ত ঘুম, কারণ সে জানে আগামীকাল আর একটা দিন আসবে, আর সে প্রস্তুত।